13 জুন থেকে শুরু হওয়া ইরান ও ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের 10 জন এবং ইরানের 78 জন নিহত হয়েছে। বৈশ্বিক রাজনীতিতে প্রশ্ন উঠেছে যে মধ্যপ্রাচ্যে এর প্রভাব কি হতে চলেছে। টিএসটি এর আগের ওপেডে আমরা যুদ্ধ শুরু পরবর্তীতে প্রকাশিত নেতানিয়াহুর একটি ভিডিও বার্তা বিশ্লেষণ করি। সেই বিশ্লেষণে আমরা বুঝতে পারি নেতানিয়াহু কেবল সামরিক শক্তি দিয়ে নয়, বরং ইরানের ভেতরে বানোয়াট গণঅভ্যুত্থান সৃষ্টি করে বর্তমান ইসলামিক রেজিমকে সরাতে চাচ্ছে। ঠিক এ ধরনের পশ্চিমা সৃষ্ট বিপ্লবের মধ্য দিয়ে এর আগেও একাধিকবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পশ্চিমা সমর্থিত পুতুল সরকার বসিয়েছিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানেও একই পদ্ধতিতে ইসলামিক রেজিমকে সরাতে চাচ্ছে নেতানিয়াহু। এবারে আমরা বেশ কিছু যুক্তি উপস্থাপন করব এই ইস্যুতে যে নেতানিয়াহু ইরানের সাথে এই যুদ্ধ আরো কয়েকদিন চালিয়ে যেতে চায়, যেন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করতে পারে। নেতানিয়াহুর এই এজেন্ডা বাস্তবায়নের ইন্টেনশন অ্যানালাইসিস আমাদের আজকের লক্ষ্য। ইসরায়েলের অন্যান্য প্রধানমন্ত্রী নয়, কেবল নেতানিয়াহুর করে যাওয়া বেশ কয়েকটি পলিটিক্যাল টাইমলাইন দেখবো আমরা। এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারবো নেতানিয়াহু ঐতিহাসিক ও পরিকল্পিতভাবে ম্যাকিয়াভেলিয়ান অর্থাৎ চতুর ও প্রতারণাপূর্ণ। নেতানিয়াহুর এ ধরনের চিন্তা চেতনার প্রথম দালিলিক প্রমাণ পাওয়া যায় 1996 সালের এই ক্লিন ব্রেক রিপোর্টের মধ্য দিয়ে। এই দলিলের মাধ্যমে নেতানিয়াহু বিদ্যমান শান্তি চুক্তিগুলোকে পাশ কাটিয়ে সামরিক ও আক্রমণাত্মক ভাবে ইরাক ও সিরিয়াকে ডিল করার প্রস্তাব রাখে। একই দলিলে ফিলিস্তিনির ইয়াসির আরাফাতকে ক্ষমতাচ্যুত করার বার্তাও দেওয়ার চেষ্টা করা হয়। নেতানিয়াহু নিজ স্বার্থবাদে বৈশ্বিক চুক্তির প্রতি সম্মান রাখে না। তার এই ম্যাকিয়াভেলিয়ান আচরণের দ্বিতীয় প্রমাণ 2001 সালের ধারণকৃত সম্প্রতি ভাইরাল হওয়া গোপন ভিডিওতে পাওয়া যায়, যেখানে দেখা যায় নেতানিয়াহু নির্মম শক্তি প্রয়োগ ও ত্রাস সৃষ্টি করে ফিলিস্তিনিকে ঘায়েল করে দেওয়ার এজেন্ডা বাস্তবায়নের দৃঢ় পরিকল্পনার কথা আলোচনা করছে এক ঘরোয়া পরিবেশে। কোন প্রকার আলোচনা নয়, বরং ভীতি প্রদর্শন করে ফিলিস্তিনিদের খেদানোর পরিকল্পনা ছিল সেই ভিডিওটিতে। একই ভিডিওতে আমেরিকা নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। বীরদর্পে বলছে যে আমেরিকাকে সে যেভাবে চালনা করতে চায় সেভাবেই আমেরিকা চলবে এবং তার স্বপ্ন জর্ডান ভ্যালি পর্যন্ত তার দখলদারি বৃদ্ধি। তৃতীয় প্রমাণ দেখা যায় 2002 সালের 12 সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেয়া তার ভাষণে। সেখানে সে যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগ করে ইরাক যুদ্ধে যাওয়ার জন্য। তবে বৈশ্বিকভাবে তো বটেই, যুক্তরাষ্ট্রের ভেতরেই ইরাক যুদ্ধে যাওয়ার মিথ্যাচার এজেন্ডা নিয়ে বেশ কয়েক বছর ধরে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একই সময় সে এটাও বলে, কোট আনকোট, এই 9/11 এর ঘটনা ও যুক্তরাষ্ট্রে ইরাকে জড়িত হওয়া থেকে আমরা উপকৃত হচ্ছি। তার চতুরতার আরেকটি উদাহরণ, এই ইরাক যুদ্ধে ইসরায়েলের সৈন্যবাহিনীর কোনো অংশ পাঠানো হয়নি। অন্যদিকে ইরাক যুদ্ধে প্রায় 5000 আমেরিকান সৈন্য ও প্রায় 3 লক্ষ সাধারণ জনগণ মারা যায়। চতুর্থ প্রমাণে দেখা যায় 2012 সালে জাতিসংঘের এক অধিবেশনে ইরানের নিউক্লিয়ার প্রলিফারেশনের বিষয় নিয়ে নেতানিয়াহু উদ্বেগ প্রকাশ করে। পরবর্তীতে ওবামা সরকারকে চাপ সৃষ্টি করে যেন মধ্যপ্রাচ্যে আবার যুক্তরাষ্ট্রকে জড়ানো যায়। সৌভাগ্যের বিষয় এই যে ওবামা সরকার সেই চাপে আক্রমণাত্মক পদক্ষেপ না নিয়ে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে, যার ফল ছিল ইরানের সাথে P51 এর JCPOA চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। কিন্তু 2015 সাল থেকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কংগ্রেসে JCPOA থেকে সরে এসে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়ার জন্য লবি করতে শুরু করে এবং নেতানিয়াহু 2018 সালে এসে ট্রাম্পকে দিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করে। উক্ত প্রমাণগুলো থেকে একটি বিষয় সহজভাবে প্রকাশিত হয়েছে যে নেতানিয়াহু আন্তর্জাতিক চুক্তি এবং যুদ্ধের নৈতিক বিধিমালা, যা জাস্ট ওয়ার থিওরি নামে পরিচিত, এই সব কিছুকে বাদ দিয়ে রিয়েল পলিটিক্স অথবা নৈতিকতা বিবর্জিত যুদ্ধ কৌশলকে প্রাধান্য দেন। নেতানিয়াহু ঐতিহাসিকভাবে নিজেকে ম্যাকিয়াভেলিয়ান অর্থাৎ চতুর ও প্রতারণাপূর্ণ রাজনৈতিক ক্ষমতাশীল হিসেবে তৈরি করেছে। এই ম্যাকিয়াভেলিয়ান পশ্চিমা নেতা ইরানের সাথে চলমান যুদ্ধটিকে জিইয়ে রাখতে চায়। তার এক্ষেত্রে কয়েকটি পরিকল্পনা আছে বলে আমরা মনে করি। প্রথমত, এই যুদ্ধে টিকিয়ে রাখলে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে, কেননা যুদ্ধ চালানোর খরচ অস্বাভাবিকভাবে বেশি। ইসরায়েলের যে অর্থনৈতিক, সামরিক ও মিত্রপক্ষীয় সহায়তা আছে, একই মাত্রার সহায়তা ইরানের নেই। সেই দুর্বলতার সময় ইরানের ভেতরে বানোয়াট অভ্যুত্থান সৃষ্টি করে বর্তমান ইসলামিক বিপ্লবী রেজিমকে
সরিয়ে দিতে পারবে বলে নেতানিয়াহু আশা করছে। দ্বিতীয়ত, এভাবে যুদ্ধ চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে পুনরায় যুক্তরাষ্ট্রের প্রবেশ হওয়ার সম্ভাবনা থাকে, যা যুক্তরাষ্ট্রকে গণতন্ত্র ও শান্তি কায়েমের নামে ইরানে সামরিক শক্তি প্রয়োগ করার সুযোগ তৈরি করে। ওয়াশিংটন পোস্টের ম্যাট ভিসার, দ্য ইয়াং টার্কের অ্যানা ক্যাসপারিয়ানের মতো আরো অনেক বিশেষজ্ঞ বর্তমানে নেতানিয়াহুর এই পরিকল্পনার সম্ভাবনার কথা বলছে। জেনে রাখা উচিত, 13 জুনের পর ইতিমধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আত্মরক্ষামূলক সামরিক সহায়তা বাড়িয়েছে। তৃতীয়ত, এই মুহূর্তে নেতানিয়াহুর আরেকটি খেলা হচ্ছে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। ট্রাম্প একজন একরোখা খেয়াল খুশি শাসক। ট্রাম্পের পররাষ্ট্রনীতি অন্যান্য প্রেসিডেন্টের মতো নির্দিষ্ট ও সরল রৈখিক নয়। নেতানিয়াহু ট্রাম্পের এই ক্ষমতায় থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রকে দিয়ে ইরান ও মধ্যপ্রাচ্যে বিশাল আকার অসামঞ্জস্যতা তৈরি করতে চাচ্ছে। ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় এই সুবর্ণ সুযোগ নেতানিয়াহু হাতছাড়া করবে না। ইরানের সাথে তাই নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে রাখবে আরো কয়েকদিন। চতুর্থত, ইরানের সাথে চলমান যুদ্ধ আরো কদিন চলতে থাকলে ইরান ও মধ্যপ্রাচ্যে অন্যান্য মুসলিম দেশগুলোর মধ্যে ভুল বুঝাবুঝি শুরু হওয়াকে নেতানিয়াহু নিজের একটি সম্ভাবনা হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে আমরা যা বুঝেছি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এর মতো অন্যান্য পশ্চিমা সমর্থিত মুসলিম দেশগুলো শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে এই বিভাজন আরো তীব্র করার এই সম্ভাবনা নেতানিয়াহু হাতছাড়া করতে চাইবে না। তবে এটা অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে কেবল সামরিকভাবে ইরানকে দমন করা প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যের সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি তো বটেই, তার উপর রাশিয়া ও চায়না এর মতো পরাশক্তিদের মৈত্রীতা আছে ইরানের সাথে। আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ তৈরি করে ইরানকে টালমাটাল করা ও বানোয়াট বিপ্লব তৈরি করাই নেতানিয়াহু ও ট্রাম্পের অ্যালায়েন্সের বর্তমান যুদ্ধের মূল লক্ষ্য। এই রাজনৈতিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি আরো ঘোলাটে হয় যখন ইরানের পারমাণবিক শক্তির সামরিকায়ন ও রাশিয়া চায়নার ব্যালেন্স অফ পাওয়ারের ইকুয়েশন যুক্তরাষ্ট্র ও নেতানিয়াহুর বিভিন্ন রাজনৈতিক এজেন্ডাকে ডিলেমাতে ফেলে দেয়। আশা করছি পরবর্তী অপ এডে এই বিষয় নিয়ে আলোচনা করা।